শোনো না গো, আমাদের পশি ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। না সোনা, আর যাব না। এলোমেলো চুলগুলো হাত বুলিয়ে বলে সিমি। খিদে পেয়েছে মা। পরি আহ্লাদের সুরে বলে, চলো আগে দাঁত ব্রাশ করে নেবে। সিমি পরীকে নিয়ে ওয়াশরুমে ঢুকে দাঁত ব্রাশ করিয়ে দেয়। পরীকে নিজেও দাঁত ব্রাশ করে নেয়। তারপর তারপর চোখে মুখে পানি দিয়ে বেরিয়ে পড়ে। পরীকে খাতা কলম দিয়ে আঁকতে বলে কিচেনের দিকে চলে যায় কিছু একটা বানানোর জন্য। সিমি কিচেনে আসতে দেখতে পায় সিফাত নুডলস রান্না করছে। ফ্রিকুচকে আসে সিমের। রান্না কেন করছেন? কৌতূহল দমিয়ে রাখতে না পেরে জিজ্ঞেস করেই ফেলে সিমি। সিফাত খাড় বাঁকিয়ে সিমির দিকে এক পলক তাকায়। পরি খিদে পেয়েছে। সিফাত আবারও কাজে মন দিয়ে বলে। জানলেন কিভাবে? অবাক হয়ে বলে সিমি। রাতে দুধ ছাড়া কিচ্ছু খাইনি, এত বড় রাত, এখন খিদে পাবেই, কমন সেন্স। তাছাড়া ছোট থেকেই পরির রাতে দুধ না খেলে আমি বুড়ে নুডলস করে দিই। সিমি অবাক হয়ে যায়, একটা বাবা এতটা কেয়ারফুলি কি করে হতে পারে। কে বলেছে পৃথিবীতে মায়ের তুলনা অতুলনীয়? মা ছাড়া কেউ বেশি ভালোবাসে না। এই তো সিফাত অতুলনীয়, মায়ের থেকেও বেশি ভালোবাসতে পারে। সিমির ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। স্বামী হিসাবে এতটা পজিটিভ থাকতে আজকে আমাদের সুন্দর একটা পরিবার হতো। আজকে আমরা সুখী দম্পতি হতাম, এইভাবে ধুকে ধুকে মরতে হতো না। তাচ্ছিল্য হেসে বলে সিমি। সিফাতের হাত থেমে যায়। সিমি এগিয়ে গিয়ে নুডলসের বাটিটা নিয়ে চলে যায়। সিফাত হাত মুট করে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। একটা ভুলের আর কত মাসুল দেবে সে? এই বাড়িতে আসার পর থেকেই খালি একটু পরপরই সাদিকে মনে পড়ছে ছোঁয়ার। এখানে তো চার দেয়ালে বন্দি, বাইরে বেরোনো যাবে না, একা একা বোর হচ্ছে। একটু পরপরই মনে হচ্ছে সাদির সাথে একটু কথা বলি। মনে হয় সাথে সাথেই কল দিচ্ছে, কিন্তু সাদি ফোন রিসিভ করছে না। রাগ হচ্ছে খুব ছোঁয়ার। কোন মেয়ের সাথে নিকনিক করতে গেছে আল্লাহ জানে। সাদি বেশ মজা পাচ্ছে, জানতো আজকে সারাদিন ছোঁয়া কল করবে। ছোঁয়ার থেকে কল পাওয়ার জন্যই তো ওকে এই বাড়িতে আনা। বাবার বাড়িতে থাকলে সারাক্ষণ এদিক সেদিক ঘুরে বেড়াবে, সাদির কথা মনেও থাকবে না। আর এই বাড়িতে চার দেয়ালে বন্দি থাকবে, সারাক্ষণ সাদিকে ভাববে। কিন্তু আজকে তো সাদি কল রিসিভ করবে না। যতক্ষণ না 321 বার ছোঁয়া কল হবে ততক্ষণ রিসিভ করবে না। এটাই হলো রিভেঞ্জ। 8 বার কল দেওয়ার পরেই যখন সাদি ছোঁয়ার কল রিসিভ করে না, তখনই ছোঁয়ার মাথা গরম হয়ে যায়। কেন রিসিভ করবে না ওর কল? নিশ্চয়ই ওই মেঘার সাথে নিকনিক করছে, তাই ছোঁয়ার কল রিসিভ করছে না। ডিস্টার্ব মনে করছে ছোঁয়াকে। এই অবহেলা ছোঁয়া সহ্য করবে না, কিছুতেই সহ্য করবে না। এর একটা বিহিত করা দরকার। ছোঁয়া নিজেও খুব সুন্দরী, যখন তখন চাইলেই ছেলে পটাতে পারে। কই, ছোঁয়া তো কোনো ছেলের সাথে নিকনিক করে না, তাহলে সাদি কেন করবে? আজকে নিকনিক করা বের করে ছাড়বে ছোঁয়া, একদম হাতে নাতে প্রমাণ নিয়ে তবেই মুখ খুলবে। দরকার হলে পুলিশ কেস করবে, পত্রিকায় খবর ছাপিয়ে দিবে। ঘরে বউ রেখে অফিসের কলিগের সাথে নিকনিক করে ছোঁয়া নামক এক নিষ্পাপ মেয়ের স্বামী। হাতে একটাও টাকা নাই। টাকা না থাকলে সাদির কাছে যাবে কি করে? আর সাদির কাছে না পৌঁছালে নিকনিক করার দৃশ্য হাতে নাতে ধরবে কি করে? না ধরতে পারলে পিক তুলবে কি করে? পিক না তুলতে পারলে সবাইকে দেখাবে কি করে? তাই সবার আগে টাকা দরকার। ছোঁয়া ফোনটা ঠাস করে বিছানার উপর রেখে হনহনিয়ে চলে যায়। সবে 9টা বাজে, সবাই ব্রেকফাস্ট করছে। ছোঁয়া গিয়ে শ্বশুর মশাইয়ের পাশে দাঁড়ায়। শ্বশুর মশাই, আমার 500 টাকা লাগবে। খাটখাট গলায় বলে ছোঁয়া। খাবার ছেড়ে সবার দৃষ্টি এবার ছোঁয়ার দিকে। ছোঁয়ার চোখ মুখ শক্ত। সিমি পরীকে খাইয়ে দিয়েছে। আচ্ছা আমি দেবো, খাওয়া শেষ করো। সিফাত খাবার মুখে পুরে বলে। ছোঁয়া কিচ্ছু না বলে ভাব করে চেয়ারে টেনে শ্বশুর মশাইয়ের পাশে বসে পড়ে। তনু এসেছে সকালে, কাকিমা খাবার বেড়ে দিয়েছে। সাবিনা বেগম আজ খেতে বসেছে সবার সাথে। ভীষণ খিদে পেয়েছে ওনার। আর 2 দিন আছে তনুর গায়ে হলুদের। আজকে থেকে প্যান্ডেল সাজানোর লোক চলে এসেছে। টাকা দিয়ে কি হবে ছোঁয়া? তনু মুখে খাবার পুড়ে বলে। ছোঁয়া উত্তর দেয় না। কি উত্তর দিবে? বলবে সাদির কাছে চাপে? কেউ যেতে দেবে না জানা আছে ছোঁয়ার।
তাই বলে যাবে না? কাকিমা বলে তনুকে। আচ্ছা ভাবি বলো। তনু আবারও প্রশ্ন করে। আমি মিথ্যা বলতে চাই না, আর সত্যিটা বলতে চাইছি না। ছোঁয়া রিন্ডি নিয়ে বলে। তনু, ওকে প্রশ্ন কেন করছো? লাগবে ওর, তাই চেয়েছে। তোমার লাগলেও তুমি চেয়ে নাও। শ্বশুরমশাই চোখ পাকিয়ে বলে। সরি ভাবি। তনু মুচকি হেসে বলে। ছোঁয়াও একটু হাসে। সাদি বললো পরশু রাতে আসবে। তনু, তুই ছোঁয়া আর সিমিকে নিয়ে শপিং করে নিস। আমার আর শাদির ভরসায় থাকলে পুরনো জামা পরেই বিয়ে করতে হবে তোকে। সিফাত বলে। তনু চোখ পাকিয়ে তাকায় সিফাতের দিকে। ও, তাহলে সবার সাথেই কথা বলা হচ্ছে, শুধু আমার সাথেই হচ্ছে না। ঠিক আছে, ইগনোর ছোঁয়া সহ্য করবে না, কিছুতেই না। ছোঁয়া মনে মনে বলে। তোদের যে আমার জন্য সময় হবে না এটা জানাই ছিল আমার। বিকেলে দুই ভাবিকে নিয়েই যাব আমি। মুখ বাঁকিয়ে বলে তনু। সিমি রিন্ডি নিয়ে বলে। সিফাত তাকায় সিমির দিকে। পরি সিমির গলা জড়িয়ে ধরে বলে। সিমি অসহায় দৃষ্টিতে তাকায় পরির দিকে। আমি তোমার বাবা মাকে আসতে বলেছি আজ, তাদের সবটা জানা দরকার। সাবিনা বেগম বলে। চমকে ওঠে সিমি আর ছোঁয়া। সিফাতও কিছুটা চমকে ওঠে। প্লিজ বাবা মাকে বলবেন না, খুব কষ্ট পাবে ওরা। ছোঁয়া করুণ গলায় বলে। চিন্তা করো না, এটা লুকানো ঠিক হবে না। একদিন না একদিন তো জানতেই পারবে, তখন আরো বেশি কষ্ট পাবে। সিমি কথা বলে না, চুপচাপ পরীকে খাইয়ে দিতে থাকে। ছোঁয়া কোনো রকমে খেয়ে উঠে যায়। সাদি অফিসে বসে ছোঁয়ার কলের অপেক্ষা করছে। সবে 8 বার হয়েছে, আর 300 বার দিলেই সাদি রিসিভ করবে। কিউট বউটার জন্য 10 বার কল মাফ করে দেওয়াই যায়। সামনে গাদি গাদি ফাইল পড়ে আছে, কিন্তু সেদিকে মন দিতে পারছে না। ছোঁয়া কল কেন দিচ্ছে না, এটা নিয়ে চিন্তা। আবার অন্য কিছু ভেবে ফেললো না তো? ডিভোর্সের ভূত মাথায় চাপলো না তো? সাদি ভাবে, মাথা ফনফন করছে। যে বিচ্ছু মেয়ে, আবার উল্টাপাল্টা ভেবে ভুলভাল কিছু না করে ফেললেই হলো না। বাবা, 300 বার কল দেওয়ার কোনো দরকার নেই, আর একবার দিলেই রিসিভ করবে সাদি ভেবে ফেলে। কিন্তু সে এই একবার কলই কখন আসবে আলা জানে। ছোঁয়া সিফাতের থেকে টাকা নেয় 500 টাকার বদলে 1000 টাকা দিয়েছে সিফাত। ছোঁয়া নিতে না চাইলে জোর করে দিয়েছে। শ্বশুরমশাই 500 টাকা দিয়েছে। এবার ছোঁয়া চিন্তায় পড়ে গেছে, কিভাবে যাবে ঢাকা শহরে। পথঘাট তো কিছুই চিনে না। যদি হারিয়ে যায় তাহলে আবার ফিরবে কি করে? বা ছেলে ধরা যদি ওকে ধরে নিয়ে যায়। মনে মনে ভয় ঢুকে গেছে, কিন্তু যেতে তো হবেই। সাদি নিক একদম সহ্য করবে না। পশ্চাৎ লোক একটা। বাড়ি থেকে লুকিয়ে বেরোতে হবে, নইলে কেউ ওকে যেতে দেবে না। কিন্তু কিভাবে বের হবে? বেলকুনিতে উকি দেয় ছোঁয়া। মানুষ কিচকিচ করছে। রাতে বের হলে কেউ দেখতো না, কিন্তু অন্ধকারে ছোঁয়া ভীষণ ভয় পায়। অনেক ভেবে চিনতে বাড়িতে যে জিন্স আর টপস পরেছিল সেটাই পরে বের হয়ে যায়। খাবার খেয়ে যে যার রুমে চলে গেছে, একটু রেস্ট নেবে সবাই। ছোঁয়া পা টিপে টিপে ড্রয়িং রুম পর্যন্ত আসে। যে কেউ ওকে দেখলে সন্দেহ করবে। নর্মালি হেঁটে গেলে কেউই ধরতে পারবে না। এই সাধারণ কথাটা ছোঁয়ার ছোট্ট মাথা খেলেনি। ভাগ্য ভালো থাকায় কেউই দেখেনি। গেটের বাইরে এসে বুকে হাত দিয়ে দম নেয় ছোঁয়া। পার্সটা ওড়নার তলায় থেকে বের করে তারপর রিক্সা রেখে তাতে উঠে পড়ে বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য। রিক্সায় বসে আরো একবার ফোন চেক করে দেখে নেয় সাদি কল ব্যাক করেছে কিনা, কিন্তু না, করেনি। ছোঁয়ার মাথা আগুন জ্বলছে। আজকে হয় ডিভোর্স দেবে, নয়তো সাদির মাথা ফাটাবে। বড্ড বার বেড়েছে লোকটা। এই জন্যই তো ছোঁয়াকে বেবি দিতে চাইলো না। বেবি দিলে তো নিকনিক করতে পারবে না। আজ তো একটা লুচু ওই হনুমানটা। 12টার দিকে ছোঁয়ার বাবা মা চলে আসে। বসার ঘরে সবাই গোল হয়ে বসে আছে। গুরুত্বপূর্ণ কথা বলবে। সিমি মাথা নিচু করে বসে আছে। পরি নাজমা বেগমের কোলে। সিফাত বেরিয়েছে কাজ আছে বলে। আসলে এদের মধ্যে থাকতে চায় না ও। এত পাপের বোঝা বইতে পারছে না। ছোঁয়াকে দেখছিস না? ছোঁয়ার বাবা বলে। এতক্ষণে সবার টনক নড়ে। সত্যি তো ছোঁয়াকে কোথাও দেখা যাচ্ছে না। গেল কোথায় মেয়েটা? তনু আর সাগরকে পাঠিয়ে দেয় ওকে খুঁজতে। দুজন পুরো বাড়ি তন্ন করে খুঁজে ছোঁয়াকে পায় না। এবার সবাই ভয় পেয়ে যায়। সাবিনা বেগম কড়া গলায় সবাইকে বলে দেয় যাতে সাদিকে এই বিষয়ে কিছু না জানানো হয়। বেচারা চিন্তায় পাগল হয়ে যাবে। 12টায় গাবতলী বাস থেমে যায়। সব যাত্রী নেমে যাওয়াতে বাস আর যাবে না অজ্ঞতা। ছোঁয়াকেও নামতে হয়, কিন্তু এখান থেকে যাবে কি করে? ঢাকা বাবুবাজার যেতে হবে। কন্ডাক্টরকে বলে তিনি ছোঁয়াকে অন্য বাসে উঠিয়ে দেয়।
আড়াইটার ভেতরে সাদির অফিসের নিচে এসে পড়ে পৌঁছায় ছোঁয়া। এতক্ষণে লম্বা দম টানে, অবশেষে এসে পৌঁছতে পারল 10তলা অফিসটা। এইবার ছাদি কয়তলায় বসে সেটা তো জানে না ছোঁয়া। কি করবে এবার? লিফটে কখনো ওঠেনি, অভ্যাস নেই, জানেও না কি করে উঠতে হয়। পায়ে হেঁটেই যাবে কি করে 10তলা পর্যন্ত? দাঁত দিয়ে নখ কাটতে থাকে ছোঁয়া। গেটে আপামনি কাউরে খুঁজতেছেন? দারোয়ান বলে। ছোঁয়া একটু সাহস পায়। হ্যাঁ, আপনার বর সাদমান চৌধুরী এখানে জব করে, ওনাকে খুঁজতে এসেছি। এবার ছোঁয়া একগাল হেসে বলে। 2 তলার বাম পাশের কেবিনটা ওনার, যাও। দারোয়ান গেট খুলে দেয়। ছোঁয়া ধন্যবাদ জানিয়ে ভেতরে ঢুকে পড়ে। এবার সাদির হয় মাথা ফাটাবে নয়তো বউ হারা হবে। সিঁড়ি বেয়ে উপরে গিয়ে ডান পাশের রুমের উপরে সাদমান চৌধুরী নামটা দেখতে পায় ছোঁয়া। বুঝে যায় এটাই সাদির কেবিন। কেবিনের বাইরে একজন লোক দাঁড়িয়ে আছে। লোকটার গায়ে দারোয়ানের পোশাক। কেবিনের বাইরে যে দারোয়ান থাকে এইটা জানা ছিল না ছোঁয়ার। ছোঁয়া এগিয়ে যায়, কেবিনে দরজায় হাত দিতেই যাবে তখনই লোকটা এগিয়ে আসে। এক্সকিউজ মি ম্যাম। ছোঁয়া ফ্রুকুচকে লোকটার দিকে তাকায়। লোকটা মাথা নিচু করে ফেলে। স্যার ইম্পর্টেন্ট মিটিংয়ে আছে, এখন কাউকে ঢুকতে দেয়া নিষেধ। কাচুমাচু হয়ে দাঁড়িয়ে বলে লোকটা। ছোঁয়া সেভাবেই দাঁড়িয়ে থাকে। ইচ্ছে করছে লোকটার মাথা ফাটাতে। কত বড় সাহস ছোঁয়াকে আটকে দেয়! আমি কি জানেন? বুকে হাত গুজে দাঁড়িয়ে শান্ত গলায় বলে ছোঁয়া। লোকটা এক পলক তাকায় ছোঁয়ার দিকে, তারপর আবার মাথা নিচু করে ফেলে। না মানে আপনি হয়তো স্যারের বাড়ির লোক হবেন। আমতা আমতা করে বলে ছোঁয়া। বাড়ির লোক কি? আমি ওনার একমাত্র বউ, বুঝলেন আপনি? আমতা আমতা করেই বলে। ছোঁয়া চিল্লিয়ে বলে ওঠে। লোকটা 2 হাতে কান চেপে ধরে। আশেপাশের মানুষ এগিয়ে এসেছে, সবাই কানাঘুষা করতে থাকে এটা সাদির স্যারের বউ। ম্যাম আস্তে কথা বলুন। লোকটা 2 হাত এক জোর করে ফিসফিসিয়ে বলে। কেন আসতে বলবো? আমার বরের অফিস, আর আপনি আমাকে ঢুকতে দিচ্ছেন না। আপনাকে পুলিশে দেওয়া উচিত। নিশ্চয়ই আপনার কোনো মতলব আছে। আগুন চোখে তাকিয়ে বলে ছোঁয়া। এতক্ষণে অফিসের মেইন বস চলে এসেছে। রহিম, কি হয়েছে? ছোঁয়ার দিকে এক পলক তাকিয়ে বলে। বসকে ডেকে যে যার কাজে চলে যায়। ছোঁয়া বসের দিকে এগিয়ে আসে। এটা আমার বরের ক্যাবিন, আমি ঢুকতে গেছি, উনি আমাকে ঢুকতে দেয়নি। ছোঁয়ার আগে ফুঁসতে ফুঁসতে বলে। বস হেসে ফেলে। নাম কি তোমার? ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে বলে মিসেস সাদমান চৌধুরী। গাল ফুলিয়ে বলে ছোঁয়া। ও আচ্ছা, তো আমি তোমাকে কি বলে ডাকবো? মুচকি এসে জিজ্ঞেস করেন উনি। ছোঁয়া লোকটাকে দেখে। বয়স 50-এর কাছাকাছি হবে। চুলগুলোতে আধ পাকা, ধবধবে ফর্সা। স্যুট কোট পরায় বোঝাই যাচ্ছে ভদ্রলোক। অফিসের বস বস একটা গন্ধ আসছে ওনার থেকে। সোয়া বলে ডাকবেন। মুচকি হেসে বলে ছোঁয়া। বাহ, দারুণ তো নামটা। বস ওনাকে দেখে মেয়েটাকে সুন্দরী বলা চলে না, মায়াবতী বলা যায়। চোখে মুখে কি মায়া! সাদমান কি সাদে পাগল হয়েছে, কিন্তু বয়সটা খুবই কম। নিঃসন্দেহে এই মেয়ের সাথে সাদমানকে যায় না, কিন্তু তবু মানতে হবে, কারণ এই পিচ্ছি মেয়েটা সাদমানের বউ। দীর্ঘশ্বাস ফেলেন উনি। রহিম, তুমি এখানে কি করছো? রহিম নামে লোকটা ঘাবড়ে যায়, দরদর করে ঘামতে থাকে। না মানে স্যার। আমতা আমতা করে বলতে যায়। ঠিক আছে, আমার কেবিনে এসো, তুমি অনেক হিসাব করার আছে। রহিমকে উদ্দেশ্য করে বলে। রহিমের গলা শুকিয়ে যাচ্ছে, ভয়ে হাত পা থরথর করে কাঁপছে। তুমি যাও। ছোঁয়া বসের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে। বসও ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। ছোঁয়ার মুখটা দেখে প্রাণ জুড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে ইস, এই মেয়েটা যদি তার হতো। রহিমকে ভেংচি কেটে সাদির কেবিনের সামনে গিয়ে দাঁড়ায় ছোঁয়া। আস্তে করে ধাক্কা দেয়, খুলে না। তারপর সবটুকু শক্তিতে জোরে ধাক্কা দেয়, সাথে সাথেই খুলে যায়। আর ছোঁয়া হুড়মুড় করে ঢুকে পড়ে। এভাবে রুমে ঢোকাতে সাদি আর মেঘার নজরে পড়ে যায় ছোঁয়ার দিকে। চমকে ওঠে দুজনে। ছোঁয়া সোজা হয়ে দাঁড়িয়ে মেঘার দিকে তাকিয়ে আছে। সাদির পাশে চেয়ার টেনে বসেছিল মেঘা। পরনে হাতা কাটা, হাঁটু অবধি কালো ফ্রক, চুলগুলো উঁচু করে ছুটি বাঁধা, গলা বড়। সাদিও কালো শার্ট পরেছে। ছোঁয়া চোয়াল শক্ত করে ফেলে। তুমি এখানে? সাদি শুকনো ঠোক গিলে বলে। ছোঁয়া পার্স থেকে ফোন বের করে ভিডিও করতে থাকে সাদি আর মেঘাকে। এইটা দেখে মেঘা আর একটু চিপকে দাঁড়িয়ে। সাদির কয়েক সেকেন্ড সময় লাগে বুঝতে ছোঁয়া ঠিক কি করছে। যখনই বুঝতে পারে তখন এক লাফে সরে যায়।
ছোঁয়া ফোনটা আবার পার্সে ঢোকায়। এখানে নিকনিক চলছে বলে বাইরে পাহারা দেওয়ার জন্য লোক ফিট করে রেখেছিলেন তাই না? ছোঁয়া শান্ত গলায় বলে। সাদি কপালে 3টে ভাঁজ ফেলে। মেঘা মিটমিট করে হাসতে থাকে। তুমি এখানে কিভাবে আসলে? সাদি জিজ্ঞেস করে। আমাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না। অভিমানী কণ্ঠে বলে ছোঁয়া। চোখ দুটো চিকচিক করছে, গলা কাঁপছে। এই জন্যই আমাকে বেবি দিতে চান না আপনি। বেবি এসে গেলে তো আর নেকনেক করতে পারবেন না। বলেই ছোঁয়া বেরোতে নেয়। সাদি ছোঁয়ার হাত টেনে ধরে। শোনো আমার কথা। ছোঁয়া তাকায় না সাদির দিকে। কালকে আমাদের প্রেজেন্টেশন পুরোটা আমি আর মেঘা করেছি, সেটা নিয়ে ডিসকাস করছিলাম। তার জন্য আমার ফোন রিসিভ করছিলেন না? ছোঁয়া কান্না আটকে বলে। সাদি মুচকি হাসে। ছোঁয়াকে সামনে এনে দাঁড় করায়। ছোঁয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, 2 চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। একা এসেছো? সাদি ছোঁয়ার থুতনিতে হাত দিয়ে মুখটা উঁচু করে বলে। ছোঁয়া উত্তর দেয় না। স্যার, আমাদের এখনো কাজটা কমপ্লিট হয়নি। ন্যাকামি ছাড়ুন আর নিজের জায়গায় এসে বসুন। মেঘা বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলে, বলে। সাদি তাতে দাঁত চেপে তাকায় মেঘার দিকে। তুমি এখন আসতে পারো, বাকিটুকু আমি একাই করে নিতে পারবো, বলে সাদি। হাত মুষ্টিবদ্ধ করে ফেলে মেঘা। চলো তোমাকে দেখাই আমরা কি বানিয়েছি। সাদি ছোঁয়ার হাত ধরে টেনে ল্যাপটপের সামনে নিয়ে যায়। চেয়ার টেনে দেয় ছোঁয়াকে বসার জন্য। ছোঁয়া বসে না, ঠায় দাঁড়িয়ে থাকে। সাদি বসে যায়। ছোঁয়াকে দেখাতে থাকে স্বপ্নের বাড়িটা। ছোঁয়ার সেদিকে মন নেই, মনটা পুরোপুরি মেঘার ড্রেস আপের দিকে। এই ড্রেস দেখিয়ে পাগল বানাইতে চাইতেছে সাদিকে। এখন পাগল বানাবে তো ছোঁয়া। বাঁকা হাসে ছোঁয়া। আমি আপনার কে হই? বা হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নাক টেনে প্রশ্ন করে ছোঁয়া। সাদি ভরকে যায়। মেঘা পূর্ণ দৃষ্টিতে তাকায় ছোঁয়ার দিকে। বলুন। সাদি উত্তর দিতে দেরি হচ্ছে বলে আবার প্রশ্ন করে ছোঁয়া। বউ হও? সাদি বলে। একগাল হেসে বলে ছোঁয়া। সাদি ব্যাবলার মতো তাকিয়ে মাথা নাড়ায়। ইয়েস, আমি আপনার বউ হই। 7 মাস হয়ে গেছে আপনার আর আমার বিয়ের, তাই না? তো আমি আপনাকে 2টো অপশন দিচ্ছি, ওকে? 1, আমাকে আজকেই ডিভোর্স দিতে হবে। 2, না হলে পুরো অফিসের সবাই মিষ্টি খাওয়াতে হবে আর সবাইকে বলতে হবে আমি আপনার বউ। বলুন কোনটা করবেন? ঘরে বউ রেখে বাইরে নিকনিক করতে আমি একদমই দেব না। ডিভোর্স দিয়ে দেবে। সাদি মাথায় হাত দিয়ে বসে পড়ে। ছোঁয়া বলে। আপনি চুপ থাকুন। দাঁতের দাঁত চেপে বলে। আমি চুপ থাকবো না। তাহলে আমি চুপ করিয়ে দিচ্ছি। ডেস্কের ওপর থেকে পানি গ্লাসটা নিয়ে মেঘার মুখে ছুঁড়ে মারে। হতভম্ব হয়ে যায় মেঘা। সাদি বড় বড় চোখ করে তাকায়। তারপর টিস্যু নিয়ে মেঘার মুখ ঘষতে থাকে ছোঁয়া। মেঘা ছোঁয়াকে ছাড়াতে না পেরে ধাক্কা দেয়। সাদির উপর এসে পড়ে ছোঁয়া। সাদি 2 হাতে আগলে নেয়। ছোঁয়া আরামসে সাদির কোলে বসে পড়ে। কড়া মেকআপ উঠে গেছে, কাজল লেপটে গিয়ে ভূতের মতো হয়ে গেছে। লিপস্টিক ঠোঁটের চারপাশে লেগে গেছে। চুলগুলো এলোমেলো, পারফেক্ট। ভূত লাগছে মেঘাকে। ছোঁয়া খিলখিলি হেসে ওঠে। সাদিও মুচকি হাসে। মেঘা তার কটমট করে ছোঁয়ার দিকে তাকে গজগজ করতে করতে রাগে বেরিয়ে যায় রুম থেকে। মেঘা বেরিয়ে যেতে ছোঁয়া সাদির দিকে ঘুরে বসে। 2 হাতে মুঠো করে ধরে সাদির চুলগুলো। সাদি ছোঁয়ার হাত দুটো মুঠো করে ধরে। নিজের মেয়ের সাথে এত কিছু হয়ে গেল, অথচ বাবা মা টেরই পেল না। নাজমা বেগম আঁচলে মুখ গুজে কাছে। শফিকুল রহমান সিমির দিকে তাকিয়ে আছে। সিমি শক্ত করে পরীকে ধরে মাথা নিচু করে বসে আছে। সাবিনা বেগম, তনু, তনুর বাবা, কাকিমা, সাগর সবাই মাথা নিচু করে বসে আছে। সিমি চল মা। শফিকুল রহমান দাঁড়িয়ে বলে। চমকে ওঠে সবাই। আমার ছেলে ভুল করেছে, আমি আপনার কাছে সমাধান চেয়েছি। চৌধুরী শফিকুলের সামনে এসে দাঁড়িয়ে বলে। ভুল বলবেন না, এটা ভুল না। অন্যায় করেছে। আমি আমার মেয়েকে আর নাতনিকে নিয়ে যাব। আশা করি আপনারা কখনো অধিকার নিয়ে যাবেন না, তাহলে আমি পুলিশের সাহায্য নিতে বাধ্য হব। আপনাদের বিশ্বাস করতে পারছি না আমি। ছোঁয়া আসলে ওকেও নিয়ে যাব আমি। কোনো সম্পর্ক রাখতে চাই না আপনাদের সাথে, কর্কশ গলায় বলেন উনি। সাদি মারছো কেন? ছোঁয়ার 2 হাত মুঠো করে ধরে ব্যথাতুর কণ্ঠে বলে। ছোঁয়ার আগে ফুসফুস করছে, জোরে জোরে শ্বাস টানছে। এই মুহূর্তে সাদিকে কাঁচা চিবিয়ে খেতে ইচ্ছে করছে ছোঁয়ার।
সাদি হাত ধরে থামাতে রাগটা আরো বেড়ে গেছে। হাত ছাড়ুন। গম্ভীর গলায় বলে সাদি। সাদি হাত ছেড়ে দেয়। ছোঁয়া চিমটি কেটে দেয় সাদির হাতে। ব্যথা আহ করে উঠে সাদি। ছোঁয়া সাদির থেকে চোখ সরিয়ে নেয়। এতক্ষণে সবটা ক্লিয়ার ছোঁয়ার কাছে। বাইরে দারোয়ান কেন ছিল এটাও পানির মতো পরিষ্কার। এটাও অফিসে এখানে এসব ড্রেস অ্যালাও না, এটা জানে ছোঁয়া। বস দেখলে চাকরি খেয়ে নেবে, তাই দারোয়ান দাঁড় করিয়ে রেখেছিল যাতে দারোয়ান কাউকে ভেতর ঢুকতে না দেয়। আর মেঘা আরামসে সাদিকে পটাতে পারে। সাদি কি বুদ্ধুরাম? বসকে কমপ্লেন না করে আরামসে কাজ করে যাচ্ছে। অবশ্য যাবে নাই বা কেন? ফ্রিতে শরীর দেখতে পেলে কত মজা পেল। আজকে ছোঁয়া জন্মে ঠ্যাং দেখিয়ে দেবে। ছোঁয়া এক ঝটকায় সাদির থেকে দূরে সরে আসে। ঘাবড়ে যায় সাদি, একটু নড়ে চড়ে বসে। ছোঁয়া সাদির সামনাসামনি এসে দাঁড়ায়। মেঘার ড্রেসের দাম কত? সাদি কুচকে তাকায় ছোঁয়ার দিকে। হসা মুখটা লাল হয়ে গেছে মেয়েটার। দেখে বোঝা যাচ্ছে ভীষণ রেগে আছে, হাত পা কাঁপছে। বলেন। সাদিকে চুপ থাকতে দেখে বলে ছোঁয়া। কত আর হবে? 3-4 হাজার? সাদি ভয়ে ভয়ে বলে। তেলে বেগুনে জ্বলে ওঠে। ওহো, দামটাও জানেন? বাই এনি চান্স ড্রেসটা আপনি কিনে দেননি তো? দাঁতে দাঁত চেপে বলে ছোঁয়া। সাদি মাথায় হাত দেয়, ভয় ঢোক গিলে। এই মুহূর্তে এই মেয়েকে সাংঘাতিক মনে হচ্ছে না, চরম সাংঘাতিক মনে হচ্ছে। কি বলবে, এর 15 বছর বয়স, একজন প্রাপ্ত বয়স্ক স্ত্রী মনে হচ্ছে। আপনি কিনে দিয়েছেন এটা 100% শিওর। আমি ফ্রিতে ঠ্যাং দেখাতে পারলেন, দারুণ ব্যাপার। আরও দেখতে ইচ্ছে হচ্ছে। কোনো ব্যাপার না, দেখাবো আপনাকে। একদমই বলে ছোঁয়া। সাদি ফোঁস ফোঁস করে শ্বাস টানে। ছোঁয়াকে টেনে এনে পাশে চেয়ারে বসায়। এক গ্লাস পানি এগিয়ে দেয় ছোঁয়ার দিকে। ছোঁয়া সাদির দিকে কটমট চাহনিতে এক পলক তাকে পানির গ্লাস হাতে নিয়ে ঠাস করে ফেলে দেয়। চোখের পলকে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় কাচের গ্লাসটা। সাদি হতভম্ব হয়ে যায়। সামান্য কল রিসিভ না করার জন্য এত কিছু হবে আগে জানলে কখনোই এমনটা করতো না। ছোঁয়া দু হাতে চুল খামচে ধরে চোখ বন্ধ করে কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে থাকে, রাগ কমানোর চেষ্টা যাকে বলে। অতঃপর চুল ছেড়ে জোরে জোরে শ্বাস টানে। সাদি দেখছে শুধু ছোঁয়াকে। চলুন। ছোঁয়া উঠে দাঁড়িয়ে বলে। কোথায় যাব? সাদি বলে, গেলেই দেখতে পাবেন। ছোঁয়া সাদির হাতটা ধরে টেনে নিয়ে যেতে চায়। সাদি দীর্ঘশ্বাস ফেলে যেতে থাকে। রাস্তায় বেরিয়ে রিস্কাটাকে ছোঁয়া। গাড়ি নিয়ে যাই? সাদি আমতপ্ত করে বলে। ছোঁয়া কঠিন চাউনিতে তাকায়। চুপ হয়ে যায় সাদি। রিস্কা আসতেই ছোঁয়া উঠে পড়ে। সাদিও ছোঁয়ার পেছন পেছন উঠে। নিউ মার্কেটে যেতে বলে ছোঁয়া রিস্কা মামাকে। সাদি বোঝার চেষ্টা করছে ওখানে কেন যাবে। আমি যে বাচ্চা মানুষ, পড়ে যেতে পারি, সেদিকে খেয়াল নেই আপনার? নাকি সব খেয়াল ওই মেঘা ডাইনের দিকে? রাস্তার পাশে দোকান পাটের দিকে তাকিয়ে অভিমানী কণ্ঠে বলে ছোঁয়া। সাদি চমকে ওঠে। এখন ঠিক কি করা উচিত বা কি বলা উচিত বুঝতে পারছে না। যদি আবার উল্টোটা বুঝে উল্টোটা রিয়াকশন দেয় তাহলে মুশকিল। ওই সাধুর বাচ্চা। ছোঁয়া সাদির দিকে তাকিয়ে দাঁত কটমট করে বলে। সাদি ছোঁয়ার হাত শক্ত করে ধরে। ছোঁয়া কিছু না বলে চুপ থাকে। সাদি উসখুস করছে ছোঁয়াকে মানানোর জন্য, কিন্তু কি থেকে শুরু করবে বুঝতে পারছে না। এত অভিমানী কেন তুমি? বোঝো না কেন সাদমান চৌধুরীর নজরে পিচ্ছি ইডিয়েটটার মাঝে আটকে আছে? এখন কেউ ঠ্যাং বের করে সামনের দিকে ঘোরাঘুরি করলেও সেদিকে চোখ যায় না। সাদি ছোঁয়ার আঙুলের ভাঁজে নিজের আঙুল গলিয়ে দিয়ে বলে। ছোঁয়া মুখ বাঁকায়। চেনা আছে আপনাকে। মেঘার সাথে ছিলেন বলে আমার ফোনটাও রিসিভ করছিলেন না। বলতে বলতে এই গলা ধরে আসে ছোঁয়ার। সাদি ছোঁয়ার কাঁধ জড়িয়ে ধরে একটু চেপে বসে। ছোঁয়া সাদির বুকের উপর মাথাটা রাখে। আসলে আমি। সাদিকে বলতে না দিয়ে সাদির ঠোঁটের উপর আঙুল রাখে ছোঁয়া। বা হাতে উল্টো পিঠে চোখের পানি মুছে নেয় গড়ানোর আগেই। কোনো এক্সকিউজ চাইনি আমি। কেউ ব্যস্ত না, কথা বলার জন্য ইচ্ছে দরকার হয়। ইচ্ছে নেই এটাকে ব্যস্ত ছিলাম বানিয়ে দেবেন না প্লিজ। সাদি আর বলার মতো কোনো কথা খুঁজে পায় না। খুব অন্যায় করে ফেলেছে সেটা ভালোই বুঝতে পারছে। ভাই এটা বললেন না। সোহেল চৌধুরী শফিকুলের হাত ধরে বলে। শফিকুল হাত ছাড়িয়ে নেয়। আপনার মেয়ের সাথে এমনটা হলে কি করতেন আপনি? পারতেন সবটা মেনে নিতে?
পারতেন না, আমিও পারছি না। আমি গরিব হতে পারি, কিন্তু কখনো মেয়েদের এতটুকু কষ্ট পেতে দেইনি। মাথার ঘাম পায়ে ফেলে মেয়ে দুটোকে মানুষ করেছি, সব চাওয়া পূর্ণ করেছি। কিন্তু হয়তো কোনো পাপ করেছি বা ওদের আপন হতে পারিনি। তাই আমার সিমিমা নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিয়েছিল। ওরা আমাকে ফেলে দিতে পারে, কিন্তু আমি তো বাবা, আমি পারবো না। সিমির বুক কেঁপে ওঠে। বাবাজি ভীষণ কষ্ট পেয়েছে। চোখের পানি বাদ মানছে না সিমের। হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু পারছে না। শফিকুলের চোখের কোণেও পানি। সোহেল চৌধুরী আর কোনো কথা বলার সাহস পায় না। বলবেও বা কি? শফিকুল পরীর গায়ের জামা খুলে দেয়, পরীকে কোলে তুলে নিয়ে বেরিয়ে যায়। নাজমা বেগমও স্বামীর পেছন পেছন চলে যায়। সিমি সাবিনা বেগমের দিকে এক পলক তাকিয়ে বাবা মায়ের পেছনে চলে যায়। এই বাড়ির এক টুকরো সুতোও তিনি নেবেন না। ছোঁয়া আসলেও ছোঁয়াকে নিয়ে চাপেন। বড় ভাই এমন, ছোট ভাই নিশ্চয়ই এমনই হবে। একই রক্ত বইছে দুজনের শরীরে। দুই মেয়ের একই অবস্থা, তিনি হতে দেবেন না। ছোঁয়া অনেকটা ছোট, বয়স বাড়ার সাথে সাথে সবটা ভুলে যাবে, নিজেকে মানিয়ে নিতে শিখে যাবে। সারা জীবন সুখে থাকার জন্য এটুকু ত্যাগ করাই যায়। সবাই হতাশ হয়ে বসে পড়ে। কি থেকে কি হয়ে গেল এটা? ছোঁয়াকেও নিয়ে যাবে? কিভাবে কাটাবে ওনাকে? নিউ মার্কেটে এগিয়ে শর্ট ফ্রক কিনে ছোঁয়া। সাদি শুধু তাকিয়ে থাকে, দেখে। কি আর বলবে? কিছুই বললেই তো হুশ করে ফনা তুলে উঠবে। কামড়ে টামড়ে দিলে আবার ঝামেলা। মানুষকে মুখ দেখাতে পারবে না। আরেক দিকে চিন্তা হচ্ছে, রাত তো একসাথেই থাকতে হবে। তখন যদি এই হট হট গ্রীষ্মকাল সেজে সামনে আসে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। শুকনো ঢোক গিলে সাদে গলা শুকিয়ে আসছে। তুফান যে আসতে চলেছে সেইটা আর জানা বাকি নেই, কিন্তু এই তুফান থেকে রেহাই পাবে কি করে? ড্রেসটার দাম সত্যিই 3000 নিল, তার মানে আমার ধারণা ঠিক। সাদির পাশে দাঁড়িয়ে দাঁত কটমট করে ফিসফিসে বলে ছোঁয়া। সাদি দুই হাতে মাথার চুল খামচে ধরে। বলার মতো কিছুই নেই, যা বলবে সেটার উল্টো মিনিং খুঁজে বের করবে। ম্যাম টাকা। দোকানদার প্যাকেট করে এগিয়ে দিয়ে বলে। ছোঁয়া বড় বড় চোখ করে তাকায় সাদির দিকে। সাদি পকেটে হাত দিয়ে দেখে ক্যাশ নেই। এখন কি করবে সাদি? ছোঁয়া এবার নিশ্চয়ই বলবে মেঘার সাথে ঘুরতে গিয়ে টাকা শেষ করেছেন। আল্লাহ বাঁচাও। সাদি মনে মনে বলে, চোরের মতো তাকায় ছোঁয়ার দিকে। বিশ্বাস করো, আমি মেঘাকে নিয়ে ঘুরতে যাইনি। সাদি দুই কানে হাত দিয়ে বলে। সিফাত বাড়িতে এসেছিল এক বুক আশা নিয়ে। ভেবেছিল সব কিছু মিটমাট হয়ে গেছে, বাবা মা আলাদা করবে না। ওদের এটাই বিশ্বাস ছিল। মধ্যবিত্ত পরিবারের মান সম্মানটাই আগে, কিন্তু বোকা সিফাত একবারও ভাবলো না মধ্যবিত্তদের আত্মসম্মানও বেশি। হাতে একগুচ্ছ কাঠগোলাপ। কখনো সিমিকে ফুল দেওয়া হয়নি, সিমিকে নিয়ে কখনো ঘুরতে যাওয়া হয়নি। ওই তো কলেজের মাঠ, শিশু পার্ক আর বেডরুম, এই তো। কখনো মেয়েটার অভিমান শোনা হয়নি, কখনো ভালোবেসে খোপায় পেলি ফুলের মালা জড়িয়ে দেওয়া হয়নি। মেয়েটা একা একা রান্না করেছে, কখনো ঘুম ছেড়ে ওঠে মেয়েটাকে সাহায্য করেনি। মেয়েটার ঘামে ভেজা মুখটা দেখা হয়নি। জীবনটা সুন্দর, কিন্তু সেটা উপভোগ করতে জানতে হয়। জীবনকে তুমি যেভাবে সাজাবে, জীবনটা ঠিক সেভাবেই রঙিন হবে। সাদিয়া আর ছোঁয়াকে দেখে খুব ভালো লাগে সিফাতের। কত বুঝে দুজন দুজনকে, কত সুন্দর জীবন ওদের। সিফাত চাইলে তো ওর জীবনটাও ওদের থেকে বেশি সুন্দর হতো। সিমির উঁচু পেটটা উপভোগ করতে পারতো সিফাত। সিমি যখন উঁচু পেটটা ধরে একটু একটু করে হাঁটতো, তখন তো সিফাত নিজের হাতটা এগিয়ে দিতে পারতো, হাত ধরে খানিকটা পথ এগিয়ে দিতে পারতো। কিন্তু তা না করে মাঝপথে মেয়েটার হাত ছেড়ে দিয়েছে, শূন্যে ভাসিয়ে দিয়েছিল মেয়েটাকে। এখন সময় এসেছে সব শুধরে নেয়ার। এক ফোঁটা পানি পড়তে দেবে না সিমির চোখ থেকে। বাকিটা জীবন বুকের সাথে হাগলে রাখবে। সিফাত হাসি মাখা মুখ নিয়ে দরজার কলিং বেল বাজায়। হাসপাস করছে সিফাত। দরজা খুলতে লেট হচ্ছে কেন বুঝতে পারছে না। অথচ অন্যদিন 3-4 বার কলিং বেল বাজার পরেও দরজা না খুললেও সিফাতের মনে হতো হয়তো সবাই ব্যস্ত। দ্বিতীয়বার কলিং বেল বাজাতেই যেতেই থমথমে মুখে দরজা খুলে দেয় তনু। তনুর চোখ মুখ ফুলে গেছে, এখনো চোখের পাপড়ি গুলো ভিজে জবু থবু হয়ে আছে। বুকের ভিতর থক করে ওঠে সিফাতের। খুব খারাপ কিছু হয়েছে, সেটা ভালোই বুঝতে পারছে। তনু সিফাতের হাতের দিকে তাকায়।
হাতে কাঠগোলাপ দেখে বুকটা হু হু করে ওঠে তনুর। ভাই যে সিমির জন্য এনেছে এটা জানা তনুর।